সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে ব্রেক ডাউন করতে হয় সেটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমি টপিক হিসাবে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি বেছে নিয়েছি, কারণ এখান থেকে আমি চিন্তা করলাম যে একদম বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি আমি তোমাদের সাথে আসলে ডিসকাস করতে পারি এবং শিখিয়ে দিতে পারি যে কিভাবে আসলে বোর্ডের প্রশ্নগুলোকে ব্রেকডাউন করতে হয়, এবং সেই প্র্যাকটিসটা যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই বোর্ডের পরীক্ষাতে যেয়ে খুব ভালো একটি ফলাফল করতে পারবে। তো বোর্ডের পরীক্ষাতে যে আসলে ভালো করার একটা মূল মন্ত্র হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, কারণ তুমি যত পরিমাণ প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে এবং বৈচিত্র্যময় প্রশ্ন সমাধান করতে পারার যে একটি যোগ্যতা তোমার মধ্যে তৈরি হবে, সেটি কিন্তু আসলে প্রশ্ন প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ বিভিন্ন বোর্ডে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের বিভিন্ন রুলসের প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলো যদি তুমি সমাধান করতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই একটি নতুন প্রশ্ন যখন সামনে পাবে তখন চান্সেস থাকবে যে সেখানে তোমার কমন পড়ে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু থাকবে। আর যদি একবার প্রশ্ন কমন পড়ে যায় তাহলে কিন্তু তুমি অবশ্যই অনেক মার্কস ক্যারি করতে পারবে এবং তোমার কনফিডেন্সটা বেশি থাকবে, কারণ এই ধরনের প্রশ্ন বা এই সেম প্রশ্ন তুমি আগেও প্র্যাকটিস করেছো। তো চলো আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্য করো, আমাদের আজকের এই ভিডিওটিতে সবার প্রথমে যেই সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সটি কি, সেটি হচ্ছে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে কিন্তু কি, অস্তিত্ব, তাই না? তো গাছপালা কি অপরিহার্য বা গাছপালা ছাড়া চলবেই না, এই ধরনের একটি কথা এখানে বলা হচ্ছে যে গাছপালাগুলো অপরিহার্য। কেন অপরিহার্য? ফর আওয়ার এক্সিস্টেন্স তার মানে কি, আমাদের যে অস্তিত্ব বা আমাদের যে বেঁচে থাকা তার জন্য কি গাছপালা অপরিহার্য। সো সো মানে কি তাই। দেখো, তুমি যদি বাংলাতে চিন্তা করো সবার প্রথমে যে গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, তাই এরপরে তুমি চিন্তা করো যে তুমি বাংলায় হলে তুমি কি বলতে। যেমন তুমি যদি চিন্তাটা অনেকটা এভাবে করো যে যেহেতু গাছপালা অপরিহার্য কেন আমাদের বেঁচে থাকার জন্য, তাহলে আমাদের কি উচিত, আমাদের কিন্তু আরও অনেক গাছপালা লাগানো উচিত, তাই না? তার কারণ হচ্ছে যেহেতু একটার সাথে আরেকটা সম্পৃক্ত, তার মানে একটা সেন্টেন্সের সাথে কি হবে, তার পরের যে সেন্টেন্সটি আসবে সেটি কিন্তু সম্পর্ক থাকবে, তাই না? তো যেমন আমরা উদাহরণস্বরূপ কি আলোচনা করতে পারি, যেমন আমি যখন বলি উদাহরণস্বরূপ আমার নাম অমুক, তারপরে আমরা কি বলার চেষ্টা করি যে আমার বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, মানে একটি সিকোয়েন্সের মাধ্যমে কিন্তু এটি যাবে, অর্থাৎ আগে যে ঘটনাটা ঘটবে তারপরে সেন্টেন্সটি ওই সেন্টেন্সটির সাপোর্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ কোনো একটি তথ্য ওই আগের বাক্যটির ব্যাপারে দেবে, তাই না? তো এখানে যেহেতু বলা হচ্ছে যে গাছপালা দেখো আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, তাই আমরা যদি বাংলাতে চিন্তা করি আমরা কি চিন্তা করব, যে আমাদের উচিত আরও বেশি বেশি গাছপালা লাগানো। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমাদের উচিত। তো আমাদের ইংলিশ কি, উই, মানে আমরা বা আমাদের, আর উচিত ইংলিশ কি, শুড। অর্থাৎ তাহলে আমাদের উচিত, কি উচিত, আরও গাছপালা রোপণ করা বা বৃক্ষরোপণ করা উচিত। তাহলে এই যে বৃক্ষরোপণ করা এর ইংলিশ কি, এর ইংলিশ কিন্তু দেখো আমরা লিখতে পারি প্লান্ট। তাহলে উই শুড প্লান্ট, আমরা কি লিখবো, আরও গাছপালা। তাহলে আমরা অনেকটা এইভাবে লিখতে পারি যে আমরা রোপণ করব বা আমাদের রোপণ করা উচিত, কি উচিত, প্ল্যান্ট করা বা গাছপালা লাগানো উচিত। তো গাছপালা ইংরেজি কি, গাছপালা ইংরেজি হচ্ছে ট্রিজ, তাহলে আমরা লিখলাম ট্রিজ। আর আরও এবং আরও, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি মোর অ্যান্ড মোর। তাহলে কিন্তু দেখো আমাদের এই সেন্টেন্সটি হয়ে যাচ্ছে, তাই না? কারণ ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য বা আমাদের অস্তিত্বের জন্য গাছপালা অপরিহার্য। সো বা তাই উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, মানে আমাদের উচিত আরও আরও গাছপালা বা বৃক্ষ রোপণ করা। দ্বিতীয় বাক্যটিতে দেখো কি বলছে, বলছে যে দ্য র্যাটস আর নাও থিঙ্কিং, ইঁদুরগুলো এখন চিন্তা করছে, কি চিন্তা করছে, হু উইল টাই, অর্থাৎ কে বাঁধবে দ্য বেল বা ঘন্টা অন দ্য ক্যাট। তার মানে কি, বিড়ালরা যখন এই ইঁদুরগুলোকে কি করছিল, ডিস্টার্ব বা বিরক্ত করছিল, তখন এই ইঁদুরগুলো চিন্তা করছিল কি, যে বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দেওয়া হোক, তাই না? আমি আশা করি যে তোমরা সবাই মোটামুটি যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ছো, তার মানে তোমরা ওই ইঁদুরগুলো যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে যাচ্ছে সেই কমপ্লিটিং স্টোরিটা তোমরা সবাই কম বেশি জীবনে কখনো না কখনো কোনো না কোনো স্টেজে পড়েছো। তো তারা যেহেতু চিন্তা করছে যে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, তাই না? এখন এর পরের বাক্যটি দেখো একটু কি বলছে, ফাইনালি দে রিয়েলাইজ, রিয়েলাইজ মানে কিন্তু অনুধাবন করা। তাহলে অবশেষে তারা অনুধাবন করেছে, কি অনুধাবন করেছে দেখো, ইট ইজ ইজি টু সে, তার মানে কি, যে এটি আসলে বলাটা অত্যন্তই সহজ,
তো আমরা যদি বাংলাতে চিন্তা করি তাহলে দেখো এখন আমরা কি বলতে পারি, যেহেতু অবশেষে তারা বুঝতে পেরেছে যে এটা বলাটা সহজ। আমরা সবসময় দেখবে যে একটি কমন ডায়ালগ মেরে থাকি, সেটি কি, সেটি হচ্ছে যে বলা কিন্তু সহজ কিন্তু করাটা কিন্তু কঠিন। তো এখানেও কিন্তু দেখো সেইভাবেই যদি আমরা করি, বাংলাতে চিন্তা করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এর আনসারটি বের করে নিয়ে আসতে পারবো। সেটি কি, যে ইট ইজ ইজি টু সে, তার মানে এটি বলাটা সহজ কিন্তু করাটা কঠিন। দেখো আমি যদি এখানে কিন্তু ইংরেজি করতে যাই, কিন্তু ইংরেজি তো আমরা সবাই জানি সেটি হচ্ছে বাট, আর করাটা কঠিন, তার মানে আমাদেরকে কি করতে হবে, করাটা কঠিন এর ইংরেজি যদি আমরা করি তাহলে কি করতে পারি, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, তাই না? তাহলে দেখো আমরা কি লিখলাম, বাট ডিফিকাল্ট টু ডু। তার মানে কি, দেখো এখন আমার এই সেন্টেন্সটি কিন্তু কমপ্লিট হয়ে গেল, কারণ আমরা লিখে ফেললাম যে এটা করাটা অনেক সহজ বা বলাটা অনেক সহজ কিন্তু করাটা অনেক কঠিন, তাই না? তাহলে দেখো আমাদের কিন্তু আরও একটি কমপ্লিটিং সেন্টেন্স খুব সহজেই আমরা চিন্তা করার মাধ্যমে কমপ্লিট করে ফেলতে পারলাম, তাই না? আশা করি তোমরা মজায় মজায় এই ক্লাসটি থেকে যদি কিছু হলেও শিখতে পারো তাহলে কিন্তু গেইনার হবে, তাই না? তো দেখো এখানে বলছে যে ওয়েট, অপেক্ষা করো, আনটিল ড্যাশ। আনটিল মানে কিন্তু যতক্ষণ না, এরকম একটি অর্থ দেয়। আমরা অনেক সময় বলি না, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ তুমি এখান থেকে নড়বে না, বা যতক্ষণ না আমি বলবো তুমি এই কাজটি করবে না, এই ধরনের একটা মিনিং কিন্তু এই আনটিল দিয়ে থাকে। তাহলে দেখো ওয়েট মানে অপেক্ষা করো, আনটিল ড্যাশ। তো এখানে আমাদেরকে আন্দাজে একটি আহ, বাক্য বসিয়ে দেওয়ার থেকেও যেটি আসলে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তার পরে কি বলেছে এটি একটু পড়ে নেওয়া। দেখো এখানে বলছে যে ইউ শুড নট গো আউট অ্যালোন। তার মানে কিন্তু তোমার উচিত না, কারণ শুড মানে হচ্ছে উচিত অনুচিত এর সাথে আসলে জড়িত। তো যেহেতু এখানে বলেছে শুড নট, তার মানে তোমার উচিত না, কি উচিত না, গো আউট অ্যালোন, তার মানে তোমার একা একা বাইরে যাওয়াটা উচিত হবে না। তো দেখো ওয়েট আনটিল, তার মানে কি, এই যে দেখো অপেক্ষা করো যতক্ষণ না ড্যাশ, আর তোমার বাইরে একা একা যাওয়াটা উচিত হবে না, কারণ অ্যালোন মানে কিন্তু একা। তো যেহেতু তুমি একা বাইরে যাবে না, তাহলে তুমি চিন্তা করো তুমি কার সাথে বাইরে যেতে পারো, তুমি আমার সামনে বাইরে যেতে পারো, যেহেতু আমি তোমার সাথে এখানে কথা বলছি। সো আমি এখানে তাহলে কি লিখতে পারি, যে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসছি, তোমার অবশ্যই একা বাইরে যাওয়া উচিত নয়। তো এইভাবে তুমি যদি বাংলাতে চিন্তা করো যে আমি যতক্ষণ না ফিরে আসছি, তাহলে এখন যদি তুমি সেটিকে ইংরেজিতে অনুবাদ করো তাহলে সেটি কি হবে। দেখো এখানে আমরা কিন্তু বলতে পারি যে ওয়েট আনটিল, বা অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসছি। তাহলে আমি ইংলিশ তো আই, আর ফিরে আসা মানে হচ্ছে কাম ব্যাক। তাহলে আমি এখানে সিম্পলি কি লিখবো, আনটিল আই কাম ব্যাক। তাহলে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসছি, ইউ শুড নট গো আউট অ্যালোন। সো দেখো বাংলাতে জাস্ট চিন্তা করার মাধ্যমেই কিন্তু সেন্টেন্স থেকে মার্কস নিয়ে আসা পসিবল। এরপরের বাক্যটিতে লক্ষ্য করো কি বলছে, লাভ ইজ ডিভাইন, অর্থাৎ ভালোবাসা স্বর্গীয় বা ভালোবাসা পবিত্র। ইউ ক্যান নট ফাইন্ড আদার্স, অর্থাৎ তুমি খুঁজে পাবে না কাউকে, টু লাভ ইউ মানে তোমাকে যে ভালোবাসছে তাকে তুমি খুঁজে পাবে না, আনলেস, আনলেস মানে কিন্তু কি, যদি না। যদি না কি হতে পারে, দেখো যদি না, দেখো তুমি তাদেরকে ভালোবাসো, অর্থাৎ তুমি বা তোমাকে মানুষ ভালোবাসবে না যদি না তুমি তাদেরকে ভালোবাসো। তাহলে তুমি তাদেরকে ভালোবাসো এর ইংলিশ কি, তুমি ইংলিশ হচ্ছে ইউ, ভালোবাসা ইংলিশ হচ্ছে লাভ, তাদেরকে ইংলিশ হচ্ছে দেম। তাহলে দেখো খুব সিম্পল বা অত্যন্তই সহজে কিন্তু আমার এই কমপ্লিটিং সেন্টেন্সটি করা হয়ে যাচ্ছে। কারণ তুমি জাস্ট কি করবে, বাংলাতে একবার চিন্তা করবে, তারপর সেটিকে ইংলিশে অনুবাদ করবে এবং জাস্ট একটু লক্ষ্য করবে যে তোমার গ্রামারটা ঠিক আছে কিনা, তাহলে কিন্তু তোমার এটি হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমাদের এই টপিকের নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ আমরা বাক্যকে কি করব, সম্পূর্ণ করব বা কমপ্লিট করব। তো বাক্যকে যদি আমি সম্পূর্ণ করতে যাই বা কমপ্লিট করতে যাই, আমাকে কি করতে হবে, এর বাকি অংশটি কি হতে পারে সেটি চিন্তা করার কিন্তু কোনো বিকল্প নেই। আর আমরা যারা বাঙালি আছি তারা একটু যখন এই ইংলিশের প্রশ্নগুলো সলভ করতে যাই তখন কিন্তু আমরা একটু হলেই বাংলাতে চিন্তা করেই আসলে এটি সমাধান করতে চাই, তাই না? তো দেখো এখানে কি বলছে, পাঞ্চুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চু, ই নাম্বারে বলছে, অর্থাৎ নিয়মানুবর্তিতা বা সময় মেনে চলা এগুলো কি খুব মহৎ আসলে গুণ। সো ট্রাই ড্যাশ। তো এখানে তুমি খুব সহজেই কিন্তু বুঝতে পারো যে এই বাক্যটি আসলে কিভাবে কমপ্লিট করতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু এখানে পাঞ্চুয়ালিটিকে একটি মহৎ গুণ বলা হচ্ছে, তাহলে তুমি কি চিন্তা করবে, যে চেষ্টা করো কি হওয়ার জন্য, পাঞ্চুয়াল হওয়ার জন্য, তাই না? সো আমরা এখানে তাহলে কি লিখবো, সো ট্রাই টু বি, অর্থাৎ হওয়ার চেষ্টা করো পাঞ্চুয়াল। জাস্ট দেখে দেখে বানান বসায় দাও, তাহলে কিন্তু তোমার এই সেন্টেন্সটি দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে।
এরপর দেখো এফ নাম্বারে কি বলছে, দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস, অর্থাৎ রুগীর অবস্থা এতটাই গুরুতর ছিল, অ্যান্ড উই ওয়ার লুকিং ফর এ ডক্টর। তার মানে কি আমরা খুঁজছিলাম, কারণ লুকিং ফর মানে কিন্তু খোঁজা, তাহলে উই ওয়ার লুকিং ফর মানে আমরা খুঁজতেছিলাম, কি খুঁজতেছিলাম, একজন ডক্টরকে খুঁজতেছিলাম। এরপর দেখো কি বলছে, অ্যালাস, অ্যালাস মানে কিন্তু কি, হায় আল্লাহ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ড্যাশ। এই যে দেখো এখানে একটা রাইট ফর্ম অফ ভার্বসের রুলস আছে, এবং এটা কিন্তু শিখার মতো একটা জিনিস, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। যখন এই বিফোর থাকে, এই বিফোরের কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে একটা রুলস আছে, সেটি কি জানো, বিফোর মানে হচ্ছে আগে, আর বিফোরের আগে কি হয় সবসময় বা বেশিরভাগ ক্ষেত্রেই কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স বসে। তো এই যে দেখো বলা হয়েছে হ্যাড ডাইড, এটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, তাই না? আর বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে নিয়ম হচ্ছে বিফোরের পরে কি পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আসা, ঠিক আছে? আর আফটার যখন থাকবে তখন কি হবে, আফটার মানে হচ্ছে পরে, তো আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স আর আগে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর বিফোরের ক্ষেত্রে কিন্তু উল্টা, বিফোর মানে যেহেতু আগে, তাহলে বিফোরের আগে কি হয়, পাস্ট পারফেক্ট হয়, আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে আমরা এখানে একটু আমাদেরকে গ্রামাটিক্যালি লক্ষ্য রাখতে হবে যে আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারছি কিনা। সো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। আমরা সবসময়ই শুনেছি একটি কথা কমন, যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, এই বাক্যটা কিন্তু অনেকটা সেরকম। তাহলে ডাক্তার আসার পূর্বেই, তাহলে ডক্টর বা ডাক্তার এখানে আমাদেরকে বসাতে হবে বিফোর, তাহলে আমরা লিখব কি, দ্য ডক্টর, DOCTOR। আর যেহেতু আমি একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম গ্রামারের যে রুলসটা, সেই রুলস অনুযায়ী যদি আমি বসাই তাহলে আমি এখানে কি বসাবো, কামের পাস্ট ফর্ম কেএম বসিয়ে দিব। তাহলে কিন্তু দেখো আমার এই রাইট ফর্ম অফ ভার্বের মাধ্যমে এই কমপ্লিটিং সেন্টেন্সটিও কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো এরপর দেখো আমরা কি করব, তারপরেরটা করব, শেয়ারিং ইজ ড্যাশ। দেখো শেয়ারিং ইজ, শেয়ার করা মানে কি, কারোর সাথে কোনো একটি জিনিস তুমি শেয়ার করলা, এটা যখন আমি বলবো তার অর্থ হচ্ছে তুমি তার সাথে কিছু একটা বলেছো, বা তোমার যেই সমস্যাটা বা যে আইডিয়াটা আছে সেটা তুমি তার কাছে বলেছো। শেয়ারিং ইজ ড্যাশ। শেয়ারিং জিনিসটা কি, তুমি যদি সিম্পলি চিন্তা করো, এটা আমাদের জন্য একটা ভালো জিনিস, তাই না? আবার সব কিছু শেয়ার করাটা কিন্তু আবার ভালো না। সো অ্যাজ ইউজুয়ালি যদি আমি বলি যে শেয়ারিং হচ্ছে একটা ভালো জিনিস, কাদের জন্য, আমাদের জন্য, তাহলে আমি এখানে কি লিখতে পারি, শেয়ারিং ইজ অলওয়েজ, আমি এখানে লিখলাম অলওয়েজ কি, গুড ফর আস, তাই না, গুড ফর আস। তাহলে শেয়ারিংটা কি, সবসময় আমাদের জন্য ভালো। সো তাই টিচ ইয়োর চিলড্রেন মানে তোমার বাচ্চাকে শেখাও হাউ টু শেয়ার, কীভাবে কী করতে হবে, শেয়ার করতে হয়, বা শেয়ার কীভাবে করতে হবে সেটি তোমার শিশুকে শেখাও। তাহলে কিন্তু দেখো এই কমপ্লিটিং সেন্টেন্সটিও মোটামুটি হয়ে যাচ্ছে খুব সহজেই। এইচ নাম্বার লক্ষ্য করো কি বলছে, বলছে যে এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ। সবারই বা প্রত্যেকেরই কি হওয়া উচিত, কনসিয়াস বা সচেতন হওয়া উচিত, কি বিষয়ে, স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়া উচিত। বিকজ, বিকজ মানে হচ্ছে কারণে, কিসের কারণে তাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হওয়া উচিত। তোমরা সবাই আজীবন একটা ডায়ালগ শুনে এসেছো, বইয়ে পড়ে এসেছো, সেটি কি, সেটি হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল বা স্বাস্থ্যই সম্পদ। আর সেটির ইংলিশ কি, সেটির ইংলিশ হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। দেখো এই হেলথ ইজ ওয়েলথ এই ডায়ালগটা যদি তুমি এখানে মেরে দিতে পারো তাহলেই কিন্তু তোমার নম্বর চলে আসছে। আই নাম্বারে দেখো কি বলছে, দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM। তার মানে হচ্ছে ট্রেনটি যাত্রা শুরু করবে কখন, 10 AM বা সকাল 10টায়। নাও ইট ইজ 9:55 AM। এখন কয়টা বাজে, এখন বাজে 9:55। সো তাই ওয়াক ফাস্ট মানে জোরে হাঁটো বা দ্রুত গতিতে হাঁটো, লেস্ট। দেখো এই লেস্টের এই রুলসটা মনে রাখাটা অত্যন্তই জরুরি, তার কারণ হচ্ছে এই লেস্ট দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটি প্রশ্ন কমন পড়ে থাকে বোর্ডের পরীক্ষাতে। তো এই রুলসটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্বে গেইনার হবে এবং কমপ্লিটিং সেন্টেন্সেও গেইনার হবে, কারণ এই লেস্টের রুলসটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি রুলস। লেস্টের মানে হচ্ছে এখানে অনেকটা এরকম যে এই ভয়ে যে, তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, কিসের ভয়, বাজে এখন 10টা, বা সরি আসলে এখন বাজে হচ্ছে 9:55, আর ট্রেনটা যাত্রা শুরু করবে 10টার দিকে। তো তোমার ভয়টা হচ্ছে কি, তুমি ট্রেনটা কিন্তু মিস করতে পারো, এইটা হচ্ছে তোমার ভয়। তাহলে তুমি সিম্পলি একটা জিনিস মনে রাখার চেষ্টা করবা, যে যে ভয়ের যে কারণটা আছে সেইটা দিয়ে আমরা এখানে কি করব, সেন্টেন্সটা কমপ্লিটিং করব। আর এই সেন্টেন্স কমপ্লিট করতে গেলে শুট শব্দটা আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু কি তুমি ট্রেনটা মিস করবা, এই ভয়ে তুমি দ্রুত গতিতে হাঁটবা, আমি সেটা বলতেছি। সো আমি এখানে কি লিখবো, আমি এখানে লিখবো ইউ। আর বলছি যে
আর লেস থাকলে চোখ বন্ধ করে আমাদেরকে এখানে শুড ব্যবহার করা ছাড়া কোনো উপায় নাই। সো আমরা লেস্টের কারণে ব্যবহার করলাম শুড। তাহলে তুমি যাতে কি না করো, আমরা এখানে লিখতে পারি যে ইউ শুড মিস দ্য ট্রেন, বা তুমি এখানে চাইলে বাস বা বোট যাই লেখো না কোনো, তাতে কিন্তু কোনো প্রবলেম নাই। জাস্ট রুলসটা কি, রুলসটা হচ্ছে যে তুমি এখানে শুড ব্যবহারটা করছো কিনা। তো দেখো ইউ শুড মিস দ্য ট্রেন বা বাস যখন তুমি বসাবা, তখন কিন্তু তুমি এখানেও একটি মার্কস পেয়ে গেলা। আশা করি বুঝতে পেরেছো খুব সহজেই। আমি সবসময় বলি যে যখন তুমি কিছু একটি জিনিস বা কোনো একটি রুলস না বুঝবে, তখন তুমি কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবে যে তুমি এই আইটেমটা বুঝতে পারো না। আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টসে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাকে সেই জিনিসটি বুঝিয়ে দেওয়ার জন্য। অথবা যদি মেজর কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আমি হয়তো এর উপরে ডেডিকেটেড একটি ক্লাস বানানোর চেষ্টা করব। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে কোন টপিকে তোমাদের বেশি সমস্যা হয়। আমি চেষ্টা করব সেই টপিকে একটু বেশি পরিমাণে ভিডিও দেওয়ার জন্য। এরপর দেখো যে নাম্বারে কি বলছে, বলছে যে করাপশন ইজ আ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। হিন্ড্রেন্স মানে কিন্তু প্রতিবন্ধকতা। তাহলে দুর্নীতি কি? জাতীয় উন্নয়নের একটি প্রতিবন্ধকতা। ইট ইজ হাই টাইম। দেখো এখানেও একটি জিনিস শেখার রয়েছে। আর কিছু জিনিস এরকম থাকবে যেগুলো শিখলে তোমার রাইট ফর্ম অফ ভার্বস হয়ে যাবে এবং কমপ্লিটিং সেন্টেন্সও হয়ে যাবে। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে ইট ইজ হাই টাইম, বা এটি কি, এটি হচ্ছে উপযুক্ত সময়। এটি কিসের উপযুক্ত সময়? সেই ধরনের বাক্য আমাদেরকে নিয়ে আসতে হবে। তো যেহেতু করাপশন কি জাতীয় উন্নয়নের একটা প্রতিবন্ধকতা, তাহলে আমাদেরকে কি করতে হবে? এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাই না? তো দেখো আমরা একটি জিনিস মনে রাখার চেষ্টা করব, ইট ইজ হাই টাইম যখন থাকবে তখন আমাদেরকে এখানে ভার্বে পাস্ট ফর্ম মাস্ট ব্যবহার করতে হবে। আর আমরা এখানে দেখো ফার্স্টে তাহলে কি লিখতে পারি? উই। আর আমাদের শুরু করতে হবে বা আমরা শুরু করি, এটাই উপযুক্ত সময় শুরু করার। সেই ক্ষেত্রে আমি তো বললাম যে এখানে স্টার্ট মানে হচ্ছে শুরু করা, কিন্তু রুলস অনুযায়ী কি, যেহেতু ইট ইজ হাই টাইম আছে, আমাদেরকে কি করতে হবে? ভার্বের সাথে পাস্ট ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখলাম কি? উই স্টার্টেড। আমাদের কি শুরু করার উপযুক্ত সময়? একটা অ্যান্টি করাপশন মুভমেন্ট বা দুর্নীতি বিরোধী আন্দোলন, বা কি বলা যেতে পারে, দুর্নীতি দমন, এই ধরনের একটি মিনিং যদি আমরা আনতে চাই, তাহলে আমরা এখানে কি লিখবো? অ্যান অ্যান্টি করাপশন আর এরপর আমরা লিখব মুভমেন্ট। দেখো আমরা তাহলে এখানে কি লিখলাম? মুভমেন্ট। তাহলে উই স্টার্টেড অ্যান অ্যান্টি করাপশন মুভমেন্ট। তো এটাই উপযুক্ত সময় একটি কি দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করা। সো তাহলে দেখো আমাদের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। সো দেখো আমি এই যে এ থেকে যে পর্যন্ত বুঝে বুঝে তোমাদের সাথে শেয়ার করলাম, এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় বই থেকে এগুলো আবার একটু প্র্যাকটিস করা। আর তোমাদের যেই মেন কাজটা হবে সেটা হচ্ছে ভিডিওগুলো অবশ্যই তোমাদের ফ্রেন্ড বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। তার কারণ হচ্ছে অনেকেই আছে যারা খুব সহজে আসলে বুঝতে না পারার কারণে ইংরেজিকে কিন্তু অনেক কঠিন মনে করে, কিন্তু ইংরেজি কিন্তু এত কঠিন নয়। তুমি যদি বুঝে বুঝে প্রবলেমগুলো সলভ করতে পারো এবং প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারো, এবং কঠিন যেগুলো লাগবে সেগুলো যদি মার্ক করে রাখতে পারো এবং বারবার চর্চা করো, তাহলে ইংলিশে ভালো একটি মার্কস ক্যারি করা কোনো ঘটনাই না। তো এই ভালো মার্কস ক্যারি করতে গেলে প্র্যাকটিস করার কিন্তু কোনো বিকল্প নেই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।